আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আমরা আজকে ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে একটা চতুর্ভুজ আঁকতে হবে, একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো সেই চতুর্ভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে। তিনটা বাহুর দৈর্ঘ্যের মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। আর দুইটা কোণ দেওয়া রয়েছে, একটা কোণ 60 ডিগ্রি, একটা কোণ 45 ডিগ্রি। তো একটা চতুর্ভুজ আমরা আঁকবো, আর তার জন্য তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া এবং দুইটা কোণের মান দেওয়া রয়েছে। তো চলেন আমরা চতুর্ভুজটা অঙ্কন করি। আমরা লিখলাম, মনে করি চতুর্ভুজের তিনটি বাহু এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, সি ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং দুইটা কোণ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ ওয়াই ইকুয়াল টু 45 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। আমরা এখানের মধ্যে সেই তিনটা বাহু যে দেওয়া আছে সেই তিনটা বাহু এখানে মধ্যে আঁকলাম। 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং দুইটা কোণ 60 ডিগ্রি, কোণ 45 ডিগ্রি। এখন আমরা চতুর্ভুজটা আঁকবো। আমি এখন যে কাজটা করব, মূল যেই চিত্রটা সেটা আমি একদম লাইন বাই লাইন একে 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 আপনাদেরকে দেখাবো। মূল চিত্রটা আঁকার পরে আমাদের ইজি ম্যাথ বই থেকে অঙ্কনের বিবরণটা প্রত্যেকটা লাইন লাইন পড়ে পড়ে আপনাদেরকে এটা ব্যাখ্যা দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা এখন চলে যাই। এই যে তিনটা বাহু দেওয়া আছে সেই তিনটা বাহুকে নিয়ে চলি এবং দুইটা কোণ না হয় আমি এঁকে দেখাচ্ছি। তিনটা বাহুকে নিয়ে চলে যাই আমরা, নাকি? আমরা তিনটা বাহুর চিত্রটা এখানে নিয়ে আসলাম আমাদের ইজি ম্যাথ বই থেকে। যে তিনটা বাহু যেভাবে করে আঁকা রয়েছে ঠিক সেইভাবে করে এখানে নিয়ে আসলাম। এখন আমরা দুইটা কোণ আঁকবো, একটা কোণ 60 ডিগ্রি এবং একটা কোণ 45 ডিগ্রি। 60 ডিগ্রি আঁকার জন্য আমরা একটা রেখাংশ টানলাম। এখন 60 ডিগ্রি আঁকবো। পেন্সিল কম্পাস নিব, পেন্সিল কম্পাস নিয়ে এখানে মধ্যে বসাই, এরপরে এভাবে ঘুরাই। ঠিক যেই ব্যাসার্ধ নিয়ে এটা এঁকেছি ওই একই ব্যাসার্ধ এখানের মধ্যে বসিয়ে এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকি। ইতিমধ্যে এখানে 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গিয়েছে। 60 ডিগ্রি কোণ আঁকা শেষ। ঠিক আছে, 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। আমরা বলতে পারি 60 ডিগ্রি কোণ এক্স। আমরা এবার 45 ডিগ্রি কোণ আঁকতে পারি এবং এই জন্য আমরা প্রথমে এখানের মধ্যে একটা রেখাংশ টানি। আমরা এখানে 45 ডিগ্রি আঁকার জন্য যে কাজটা করবো এটা আমি বলে নিই। আমি প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ এঁকে তাকে আমরা অর্ধেক করে দিব। 90 ডিগ্রি কোণ এঁকে তাকে অর্ধেক করে দিব, তাহলেই 45 ডিগ্রি হয়ে যাবে। আমরা এখান থেকে যে কোনো মাপের নিয়ে একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর আমরা এখান থেকে একটা বৃত্তচাপ এখানের মধ্যে বসিয়ে আরেকটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ এখানের মধ্যে বসিয়ে একটা বৃত্তচাপ। আমরা বলতে পারি এখানে 90 ডিগ্রি কোণ হয়ে গিয়েছে। তো 90 ডিগ্রি আঁকা শেষ। আমরা এখন এই 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করবো, তাহলে 45 ডিগ্রি পেয়ে যাব আমরা। 45 ডিগ্রি আঁকার জন্য এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য এখানে বসাই। এই পর্যন্ত 90 ডিগ্রি, হ্যাঁ, এই পর্যন্ত 90 ডিগ্রি আমরা অর্ধেকের বেশি নেব। যে এখান থেকে অর্ধেকের বেশি নিব। অর্ধেকের বেশি নেওয়ার পর এই পাশে এসে একটা বৃত্তচাপ এবং এখানের মধ্যে বসিয়ে একটা বৃত্তচাপ। এখন আমরা এটা এখান থেকে যোগ করে দিই। ঠিক আছে, এখানে 45 ডিগ্রি আঁকা হয়েছে। কোন অংশটুকু 45 ডিগ্রি? কোন অংশটুকু 45 ডিগ্রি? এই যে এই অংশটুকু হচ্ছে 45 ডিগ্রি। এই অংশটুকু 45 ডিগ্রি, হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে 45 ডিগ্রি। তো এখন আমরা মূল চিত্রটা অঙ্কন করব। মূল চিত্রটা অঙ্কন করার জন্য যে কোনো একটা রশ্মি নিব। আমরা যে কোনো একটা রশ্মি নিই, যে কোনো মাপের একটা রশ্মি নিলাম। রশ্মি নেওয়ার পর এই যে তিনটা বাহু দেওয়া ছিল সবচেয়ে বড় বাহুটা নিই। সবচেয়ে বড় বাহুটা নিয়ে এখানে বসিয়ে তারপরে কাটলাম। তাহলে এই সি এর সমান করে আমরা এখান থেকে বিসি অংশ কাটি। সি এর সমান করে বিসি অংশ কাটি। এবার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। অর্থাৎ কোণ এক্সকে আমরা বি বিন্দুর এখানে স্থাপন করতেছি। আমরা
কোণ বিকে এখানে আর কি কোণ এক্সকে এই বি বিন্দুতে স্থাপন করলাম। কোণ এক্সকে বি বিন্দুতে স্থাপন করা শেষ। এখন আমরা এখান থেকে এই যে যে একটা রশ্মি আঁকলাম এই কোণ তৈরি করার মাধ্যমে, এবার বি বাহুটাকে নিয়ে যাই, বি বাহুটাকে নিয়ে যাচ্ছি, বি বিন্দুর এখানে বসিয়ে এখান থেকে আমরা কাটি। আমরা বলতে পারি বি বিন্দুর সমান করে এখানে আপনি এ নাম দিতে পারি, বি বাহুর এই যে ছোট হাতের বি বাহুর সমান করে এ বি অংশ কাটি। এবার সি বিন্দুতে কোণ এক্স এর সমান, কোণ এক্স কত ডিগ্রি বলেন? কোণ এক্স হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, কোণ এক্স হচ্ছে 45 ডিগ্রি। আমরা সি বিন্দুতে কোণ এক্সের আর কি এটা কোণ নাম দেই নাই, কোণ ওয়াই, এটার নাম হচ্ছে কোণ ওয়াই। এই যে 45 ডিগ্রি এটার নাম হচ্ছে 45 ডিগ্রি, এটার নাম হচ্ছে কোণ ওয়াই। আমরা এই কোণ ওয়াইকে সি বিন্দুতে বসাবো। আমরা কিন্তু কোণ ওয়াইয়ের মাপ নিয়েছি, 45 ডিগ্রির মাপ নিয়েছি, এবার এখানে বসাচ্ছি। ঠিক এখান থেকে আমরা এখন বৃত্তচাপটা নিলাম, এবার 45 ডিগ্রির মাপটা নিই। এই যে 45 ডিগ্রির মাপ, 45 ডিগ্রির মাপ নেওয়া শেষ। এখানে ওদের বসাবো। এখন বসানো হলো, এবার আমরা এটাকে কাটি। দুইটি বৃত্তচাপ একে অপরকে ছেদ করেছে। সি বিন্দুর এখান থেকে আমরা তাকে যোগ করে দিতে পারি, আমরা চাইলে এই দাগটাকে অনেক বড় করে এটাকে ছেদ করে দিতে পারি, কিন্তু ছেদ করব না, কিছুটা জায়গা ফাঁকা রাখবো, কারণ আমরা আমাদের উদ্দেশ্য একটা চতুর্ভুজ অঙ্কন করা, সেটা যেন আমরা ভালো করে এখানে দেখাইতে পারি। তো এই কোণ ওয়াইকে আমরা সি বিন্দুতে অঙ্কন করলাম, এখানে কোণ এক্স অঙ্কন করলাম, এখানে কোণ ওয়াই অঙ্কন করলাম। এখন একটা বাহু বাকি আছে, এখানে এই বাহুটার মাপ নেই, এ এর মাপ নিলাম, এ এর মাপ নিয়ে সি বিন্দুতে বসাই। বসানোর পর এই দিক দিয়ে এনে এখান থেকে কাটি। এটা হচ্ছে এ এর সমান করে সিডি অংশ কাটলাম, এ এর সমান করে সিডি অংশ কাটি, এ এর সমান করে সিডি অংশ কাটি। এখন আমরা এই এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করে দিই, এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করে দিই। তো দেখেন এই যে আমরা চিত্রটা অঙ্কন করলাম, এ বি সি ডি একটি চতুর্ভুজ। সবাই ভালো করে একটু খেয়াল করি, এটা দেখে কিন্তু হঠাৎ করে তাকালে মনে হবে এটা আসলে চতুর্ভুজ হইল নাকি ত্রিভুজ হইল, কিন্তু এটা কিন্তু চতুর্ভুজ। হ্যাঁ, এটা কিন্তু চতুর্ভুজ। সবাই একটু খেয়াল করেন, আমি আপনাকে এইভাবে করে দেখাই, যে এটার মাধ্যমে দেখাই, একটু খেয়াল করেন সবাই। এই যে এ বি সি ডি, এরপরে দাগটা এইভাবে করে গিয়েছে, কিন্তু এই যে এইভাবে করে গিয়েছে, সুতরাং এটা কিন্তু আমরা কেউ ত্রিভুজ ভাববো না। এই হচ্ছে এবিসিডি একটি চতুর্ভুজ, ঠিক আছে, এবিসিডি একটি চতুর্ভুজ। এখানের মধ্যে এই বাহুটা কিন্তু এইভাবে করে আসছে, যে এইভাবে করে আসছে, আর এর পরের বাহুটা এইভাবে করে গিয়েছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এবিসিডি একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করলাম। এই মুহূর্তে আপনাদের একটা কনফিউশন আমি একটু দূর করতে চাই। কেউ ভাবতে পারেন যে স্যার আপনি যে এখানে এবিসিডি চতুর্ভুজটা আঁকলেন, তো সেই ক্ষেত্রে দুইটা কর্ণ যদি আপনি যুক্ত করতে চান, তাহলে আমরা দেখা যাবে যে একটা কর্ণ এইরকম, এই যে একটা কর্ণ এরকম ভিতর দিয়ে থাকবে, আরেকটা কর্ণ তো স্যার বাইরে দিয়ে চলে যাবে। স্যার একটা কর্ণ তো বাইরে দিয়ে চলে যাবে, তাই না? একটা কর্ণ তো বাইরে দিয়ে চলে যায়, যেতে পারে, একটা কর্ণ বাইরে দিয়ে যেতে পারে। কখন একটা কর্ণ বাইরে দিয়ে যেতে পারে? কখন? সেটি হচ্ছে যদি চতুর্ভুজটা অবতল চতুর্ভুজ হয়। উত্তল চতুর্ভুজ, অবতল চতুর্ভুজ, উত্তল চতুর্ভুজ। আমি এই জিনিসটা আপনাদেরকে কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য এই কথাটা বলতেছি। হ্যাঁ, কারণ তো এই যে উত্তল চতুর্ভুজ এবং অবতল চতুর্ভুজ কোনটা কি, ব্যাখ্যাটা কি? যখন কোনো একটা চতুর্ভুজের অভ্যন্তরীণ প্রত্যেকটা কোণ 180 ডিগ্রির ছোট, একটা চতুর্ভুজের অভ্যন্তরের প্রত্যেকটা কোণ অর্থাৎ অন্তস্থ কোণ যেটাকে বলা হয়, একটি চতুর্ভুজের অন্তস্থ প্রতিটি কোণ 180 ডিগ্রির ছোট, সেই চতুর্ভুজটিকে
বলা হবে উত্তল চতুর্ভুজ। উত্তল চতুর্ভুজ একটা আয়তক্ষেত্র, উত্তল চতুর্ভুজ একটা বর্গক্ষেত্র, উত্তল চতুর্ভুজ। এই চতুর্ভুজগুলোর ক্ষেত্রে এই যে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এদের ভিতরের প্রত্যেকটা কোণ কিন্তু 180 ডিগ্রির ছোট, তাই না? 180 ডিগ্রির ছোট। তো এটা হচ্ছে উত্তল চতুর্ভুজ। কারণ উত্তল চতুর্ভুজের ক্ষেত্রে অন্তস্থ প্রত্যেকটা কোণ 180 ডিগ্রি ছোট হয়, যার ফলে কোণদ্বয় চতুর্ভুজের ভিতরেই অবস্থান করে। কর্ণদ্বয় চতুর্ভুজের ভিতরেই অবস্থান করে। অবতল চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের অন্তত একটা কোণ, চতুর্ভুজের অন্তস্থ একটি কোণ হলেও 180 ডিগ্রির বড় হবে। চতুর্ভুজের অভ্যন্তরের একটা কোণ 180 ডিগ্রির বড় হতে পারে। যখন কোনো চতুর্ভুজের একটি অন্তস্থ কোণ 180 ডিগ্রির বড় হয়, তখন সেই চতুর্ভুজটিকে বলা হয় অবতল চতুর্ভুজ। আর অবতল চতুর্ভুজের একটি কর্ণ আপাত দৃষ্টিতে মনে হবে চতুর্ভুজের বাইরে, এবং সেটা সত্যি যে যখন চতুর্ভুজের একটা কোণ অন্তস্থ একটা কোণ 180 ডিগ্রির বড় হয়, তখন একটা কর্ণ চতুর্ভুজের বাইরে চলে যায়। এখানে যদি আপনারা খেয়াল করেন সবাই, এই যে কোণ ডি, সবাই একটু খেয়াল করি, এই যে কোণ ডি, হ্যাঁ, এই যে কোণ ডি, এই যে ডি বিন্দু, এটা কিন্তু ডি বিন্দু, এটা ডি বিন্দু, আর এই যে কোণ ডি, এই কোণ ডি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা 180 ডিগ্রির বড়। তাহলে যেহেতু এই চতুর্ভুজের একটা কোণ 180 ডিগ্রির বড়, সুতরাং এই চতুর্ভুজটিকে বলা হবে অবতল চতুর্ভুজ। আর অবতল চতুর্ভুজের ক্ষেত্রে একটা কর্ণ চতুর্ভুজের বাইরের দিক দিয়ে যেতে পারে। ঠিক আছে, চতুর্ভুজের বাইরের দিক দিয়ে যেতে পারে, এই যে বাইরের দিক দিয়ে যেতে পারে, এবং এটা সঠিক, কোনো সমস্যা নেই। তো মূলত আপনাদের এই কনফিউশন যেন তৈরি না হয়, বা তৈরি হলেও যেন আপনারা ক্লিয়ার হয়ে যান, এই জন্য এই ব্যাখ্যাটা দিলাম যে আমরা চতুর্ভুজকে বলতে পারি উত্তল চতুর্ভুজ, অবতল চতুর্ভুজ। যখন কোনো চতুর্ভুজের অন্তস্থ প্রত্যেকটি কোণ 180 ডিগ্রির কম হয়, তখন সেই চতুর্ভুজটিকে বলা হবে উত্তল চতুর্ভুজ। এর কর্ণদ্বয় চতুর্ভুজের ভিতরের দিকেই থাকে। আর যখন কোনো চতুর্ভুজের একটা অন্তস্থ কোণ 180 ডিগ্রির বড় হয়, তখন সেই চতুর্ভুজটিকে বলা হবে অবতল চতুর্ভুজ। এই ক্ষেত্রে একটা কর্ণ চতুর্ভুজের বাইরের দিক দিয়ে যায়, যদিও দুইটা শীর্ষবিন্দুকে সে কিন্তু আর কি দুইটা শীর্ষবিন্দু মিলিত হবে। এই যে এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু দুইটা কিন্তু মিলিত হবে সেই কর্ণের মাধ্যমে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমরা তাহলে এই চতুর্ভুজটা আঁকলাম, এই যে তারা আকৃতির যেই চতুর্ভুজ, তারার মতো অনেকটা, হ্যাঁ, আমি যদি একটু ক্লিয়ার করি এই যে জিনিসটা, এই যে অনেকটা তারার মতো। আমি যদি এই বাহুটা আরেকটু ছোট হইতো, বা এই কোণটা যদি আরও ছোট হইতো, এই যে এই কোণটা যদি আরও ছোট হইতো, তাহলে এটা আরও ভিতরের দিকে যাইতো, এখান থেকে বাহুটা এইভাবে করে আসতো, তখন তো এটা আরও একদম পুরো তীরের মতো দেখা যাইতো, ধনুকের মতো দেখা যাইতো, তারার মতো দেখা যাইতো, তারার মতো। তো এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি আর কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে বলা হয়েছে একটা চতুর্ভুজ অঙ্কন করো, 3টা বাহু দিয়ে দিলাম, 2টা কোণ দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা চতুর্ভুজটা অঙ্কন করে ফেলেছি। কিভাবে করে করলাম? প্রথমে একটা বাহুর মাপ নিলাম, 2টা বিন্দুতে 2টা কোণ আমরা আঁকলাম। একটা বিন্দুতে 60 ডিগ্রি কোণ, আরেকটা বিন্দুতে 45 ডিগ্রি কোণ। এই কোণটা আঁকতে গিয়ে যে রশ্মিটা পেলাম, সেখান থেকে আবার একটা বাহুর মাপ নিয়ে কাটলাম। এখান থেকে কোণ আঁকতে গিয়ে যে রশ্মিটা পেলাম, সেখান থেকে আরেকটা বাহুর সমান করে কাটলাম। এবার এই 2টা বিন্দু যোগ করে দিই, তাহলে ABCD একটি চতুর্ভুজ আমরা পেয়েছি। এবং চতুর্ভুজ রিলেটেড উত্তল চতুর্ভুজ, অবতল চতুর্ভুজ, এই বিষয়ে কথাবার্তা বললাম। তো চলেন আমরা এখন এটার ব্যাখ্যাতে চলে যাই। হ্যাঁ, এটার ব্যাখ্যাতে চলে যাই। তো আমাদের আর কি অঙ্কনের বিবরণ, ব্যাখ্যা বলতে অঙ্কনের বিবরণ। তাহলে আমরা চিত্রটা তো আঁকলাম, এখন আমরা বলতে পারি যে কোনো, দেখেন সবাই একটু খেয়াল করেন, আমরা বলতে পারি যে কোনো রশ্মি BE থেকে BC সমান CE নিই, BE থেকে C এর সমান করে BC অংশ কাটি। BC রেখাংশের B বিন্দুতে কোণ X এর সমান করে একটি কোণ অঙ্কন করি, কোণ CBA অথবা বলতে পারেন EBF, কোণ EBF অঙ্কন করি।
এবং সি বিন্দুতে কোণ বিসিজি অঙ্কন করি, কোণ ওয়াই এর সমান করে। বিএফ রশ্মি থেকে বি এর সমান করে এবি অংশ কাটি এবং সিজি রশ্মি থেকে সিডি অংশ কাটি এ এর সমান করে, এ কমা ডি যোগ করি। সুতরাং এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। হয়ে গেল এটা। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নটাতে যেই চতুর্ভুজটা আঁকতে বলেছিল তারা, উপাত্তগুলো দিয়ে আমরা তাদের উপাত্তগুলো নিয়ে চতুর্ভুজটা অঙ্কন করে ফেললাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনি দেখতে পাবেন। আপনি এই অঙ্কের মধ্যে আপনার কোনো কারণে সমস্যা হয়ে গেছে, আপনি আটকে গেছেন, কোনো কনফিউশন তৈরি হয়েছে, এই প্রশ্নের পাশে একটা কিউআর কোড দেওয়া থাকবে, ওটা স্ক্যান করলে এই প্রশ্নটার সমাধানের ভিডিও আপনি দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।